লেখিকা রিমা বিশ্বাসের অস্পৃশ্য। বৌদি সঙ্গে করে এনেছে অনেক কিছু, চিংড়ি দিয়ে কচুরলতি, পাবদার ঝাল, মটন কষা, চালতার চাটনি, সব আলাদা আলাদা কৌটোয় ভরে একটা লম্বা টিফিন ক্যারিয়ার। আশ্বিন পড়লেও গরমে ভাদ্রের রেশ, তাই মোটা মানুষটা একেবারে হাঁসফাঁস করছিল। ফ্রিজ খুলে এক বোতল জল গলায় ঢালতে ঢালতে বলল, তোদের ফ্ল্যাটের একটাই অসুবিধা, তা হলো লিফট নেই। কথাটা বলেই যেন সতর্ক হলো মুহূর্তে। টিফিন কৌটো খুলে তখন আলেয়া মটন কষার গন্ধ নিচ্ছিল। বৌদির হঠাৎ থমকে যাওয়ার ব্যাপারটা বুঝতে পেরে বুক বেয়ে একটা চাপা দীর্ঘশ্বাস পড়ল শুধু। বৌদি তৎক্ষণাৎ কথা প্রসঙ্গ বদলে দিল, তোর দাদা সে কোন সকালে বাজারে গেছে, নইলে বেলার দিকে একগাদা চর্বি ধরিয়ে দেয়। হ্যাঁ রে, ভাতটা করেছিস তো? আলিয়ার মনে পড়ে ওর ভাত বসানো হয়নি। মা ফোন করে বলেছিল আজ পুজোর দিন এ বাড়ি চলে আয়, ওখানে একা একা পড়ে থেকে কি করবি। সঙ্গে সঙ্গে মায়ের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বাবাও বলল, বলি ও বাড়িতে তালা ঝুলিয়ে এলেই বা দোষের কি দরকার আর ওখানে থাকার? তোদের আকেল তো আমি বুঝি না। মা সামলে নেয় তখনকার মতন, বলে তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? ওরা বড় হয়েছে, যে যার জীবনে স্বাধীনভাবে ডিসিশন নেওয়ার ক্ষমতা রাখে। তা নয়, তুই ও বাড়ি থাক আলেয়া, শম্পা নয় যাবে কিছু খাবার নিয়ে, তুই ভাতটা করে রাখিস। হ্যাঁ, 4 দিন আগে ফোনে এত সব কথা হলেও আলেয়া ভাত বসাতে ভুলে গেছে। স্নান সেরে বাথরুম থেকে এসেও কি মনে ছিল? মনে তো হয় না। আলেয়া ভেজা চুল খাটের ওপাশে ফেলে চুপচাপ শুয়েছিল। চুল বেয়ে জলের ফোঁটা পড়ছিল মেঝে, কারণ যখন কলিং বেল বাজায় ঘুরে খাট থেকে নামতে গেল তখন মার্বেলের ফ্লোরে জল পড়ায় স্লিপ কাটছিল। কিন্তু স্নান সেরে শুয়েই ছিল বিছানায়। দু চোখে ক্লান্তি, শরীরময় ক্লান্তি, অথচ ঘুম নেই চোখে। প্রায় 3 মাস হতে চলল ঘুম হয় না রাতে, শরীর কষে যায়, ঠিকমতো পেট পরিষ্কার হয় না, খিদেও পায় না। বিছানায় শুয়ে ও তখন চলন্ত পাখার ব্লেডগুলো দেখার চেষ্টা করে। ঘূর্ণীয়মান বস্তুর গতি তার আকার সম্পর্কে ধারণা দেয় না। ঘূর্ণীয়মান পাখায় মন স্থির থাকতে থাকতে কখন যে চলে এসেছিল ওদের ফ্ল্যাটের ডাইনিং এরিয়ায়, যেখানে অফিস বেরোবার মুহূর্তে ব্লু চেক শার্ট আর হোয়াইট প্যান্টে দুর্নিবার ছুটছে গোল হয়ে ডাইনিং টেবিলে চারধারে। দোষ করেছে আলেয়া, কারণ একটু আগে মাছের ঝোল খেতে খেতে দুর্নিবার বলেছিল, তোমার হাতে জাদু আছে, কোনো মশলাই তো দাওনি, তাও এত টেস্টি কি করে হয়? তাতে আলেয়া বলেছিল, বাটারিং করো না তো। এই কথায় তিনি পিং পিং বলের মতো লাফালাফি শুরু করে দিলেন। ফ্রিজ খুলে বাটারের কৌটো থেকে এক খাবল মাখন তুলে বলল কিনা, দেখাচ্ছি বাটারিং করা কাকে বলে। তারপর ডাইনিং টেবিল ধরে গোল হয়ে ঘোরার পর ছোটাছুটি সারা ঘরময়। আলেয়া এক লাফে সোফায় উঠে গেলে দুর্নিবার ওর হাত টেনে নিচে নামিয়েছে। আলেয়া ছুটতে গেলে কোমর চেপে ধরে 2 গালে সে ঘষছে ওর হাতের তাপে গলে যাওয়া মাখন। ওর বুকে দুমদুম মারছে আলেয়া। সে নির্বিকার, বলে চলেছে, বলবে এবার থেকে আর বাটারিং করার কথা? সম্পর্ক তো মাখনের মতন মসৃণই ছিল। বয়সে 2 বছরের সিনিয়র দুর্নিবারের সঙ্গে আলাপ হয়েছিল বন্ধুর দিদির বিয়েতে। সেখান থেকে ফোন নাম্বার দেওয়া নেওয়া, তারপর শুরু প্রেম আর বিয়ে। বিশেষ কোনো নাটকীয়তা ছিল না এর সম্পর্কে, ছিল অটুট বিশ্বাস আর অগাধ ভালোবাসা। বিয়ের পর আলেয়ার কোনো কিছুর দরকার পড়লে ওর চাইতে লজ্জা করত, কিন্তু কি করে সব বুঝে যেত দুর্নিবার। বলতো, তোমার অ্যাকাউন্টে যে টাকা ট্রান্সফার করি তুমি কি মনে করো ও অ্যাকাউন্টে আমি আমার সেভিংস করছি? ফ্রিলি খরচ করো না, সব ব্যাপারে আমায় জিজ্ঞেস করে করবে নাকি? খুব অবাক হয়েছে ওর উদারতায়। যাতে টাকা পয়সা চাইতে কখনো আলেয়ার সংকোচ না হয়, তাই আগে থেকেই ওর অ্যাকাউন্টে টাকা ফেলে রাখতো দুর্নিবার। বলতো, আমি ব্যস্ত মানুষ, সব সময় সব ডিউটির কথা মনে থাকে না, তুমি তো আমার হয়ে তোমার বাড়ির দিকে ডিউটিগুলো করতে পারো। দুর্নিবারকে নিয়ে সুখেই তো চলছিল সংসার। টানা 1.5 বছর কোনো অভিযোগ তো করার কখনো দরকার পড়েনি। আলিয়া কখনো ভাবেওনি ওকে নিয়ে কখনো কোনো দিন নিজেকে দুষতে হবে। ভাবেনি বলে সেদিনের ঘটনা ওর কাছে অভাবনীয়ই ছিল। ভেবেছিল বুঝি বা অফিস ট্যুর, যদিও ট্যুরের চাকরি নয় দুর্নিবারের, তাও ভেবেছে হয়তো কোনো চেঞ্জ এসেছে অফিসে। অবাক হয়ে দেখছিল কি অদ্ভুতভাবে ঘরে ঢুকে আলমারি খুলে ওর শার্ট প্যান্ট টি শার্ট ভরতে লাগলো। ও ঘরেই বিছানায় পা মেলে বসে বসে তখন আলেয়া ফেসবুকে রিমা বিশ্বাসের গলমের গল্প পড়ছিল। ফিক করে হেসে বলল, বাবা বড্ড যে সেলফ সাফিসিয়েন্ট হয়েছ। কোথায় যাওয়া হচ্ছে? সঙ্গে মেডিসিন কিছু রাখতে হবে তো, শেভিং কিট, আর যেখানেই যাও আধার কার্ড। কথাগুলো ওর কাছে প্রায় না শোনার মতন ছিল। আলমারি বন্ধ করে দুর্নিবার সোজা এসে বসলো খাটে। ওকে বিচলিত দেখাচ্ছিল। বড় মায়ায় আলেয়া হাত রাখে ওর পিঠে। জানতে চায়, কি হয়েছে গো?
দুর্নিবারের দু পা ক্রমাগত নাচতে থাকে। ও ভিতর ভিতর খুব উত্তেজিত হয়ে পড়লে এরকম করে। আলিয়া কিছু বুঝতে পারছিল না, আন্দাজেই বলল, অফিসে কোনো ট্রাবল? দুর্নিবার ফিরল ওর দিকে, শান্ত ধীর স্বরে বলল, আলিয়া, আই এম নট দ্যাট কাইন্ড অফ গাই যে সময় মতো বাড়ি ফিরবে, নিয়ম করে অফিসে যাবে, ঘরের কাজ ভাগাভাগি করে করবে অ্যান্ড অল দ্যাট। আমি বলতে গিয়ে থামে দুর্নিবার, তারপর শ্বাস টেনে বলে, আমার রোজগার ভালো, আমার বাবার প্রপার্টি আছে, সো ফিনান্সিয়ালি আমি তোমাকে কোনো চাপ নিতে দেব না। ইউ ক্যান স্টে হেয়ার ফর এভার। মান্থলি তোমার এক্সপেন্স আমি তোমার অ্যাকাউন্টে ক্রেডিট করে রাখবো। দেখো, তুমি আমাকে ইরেসপন্সিবল বা চিট বলতে পারো না। আই উইল ক্যারি অল ইউর ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি। বড় ওলটপালট লাগে ওর বক্তব্য। বিরক্তিতে আলিয়া বলে, কি বলছো? স্পষ্ট করে বলো না। ফাজলামি হলে কিন্তু কষিয়ে চড় খাবে। আলিয়া, ইউ আর এ নাইস গার্ল, এ ওয়ান্ডারফুল ওম্যান, এ লয়াল পার্টনার অ্যান্ড এ রেসপন্সিবল ওয়াইফ টু। এখানে আমি ঠিক নই, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আবারও দীর্ঘশ্বাস ছাড়ে দুর্নিবার। রিসেন্টলি আমি একজনের সঙ্গে ইনভলভড হয়েছি, আমার অফিসেরই একজন, লিজা, অ্যান্ড আই অ্যাম ডিপলি ইন লাভ উইথ হার। ওকে ছাড়া বাঁচবো না। আমি জানি তোমার এখানে কোনো দোষ নেই, সব দোষ আমার, কিন্তু আই এম হেল্পলেস। তুমি এখানে থাকো, আমি লিজার ফ্ল্যাটে উঠছি। কিছুক্ষণের জন্য পুরো মাথাটা ফাঁকা হয়ে গিয়েছিল আলিয়ার। কি বলে গেল দুর্নিবার? লিজা আবার কে? আলিয়া জেগে আছে না স্বপ্নে আছে? যদিও স্বপ্নে ছিল না আলিয়া, ও সেদিন সব ঠিকই শুনেছিল। দুর্নিবার সে বাড়ি ছাড়ার পর প্রায় 3 মাস পেরিয়েছে, ও এবারই মুখো হয়নি, এমনকি মাসের খরচপাতিও কিছু দেয়নি। আলিয়ার খরচ চলছে দাদার বাবার টাকায়। নিজে লাগাতার চাকরি চেষ্টা চালিয়ে যাচ্ছে এর মধ্যে। এদিকে বাঁচা অসহনীয় হয়ে উঠেছে আত্মীয়দের দরদে। রোজ কেউ না কেউ ফোন করবে, আশ্বাস দিয়ে বলবে তারা ওর পাশে আছে। 2 দিন আগে ফোন এলো হায়দ্রাবাদের মাইমার। কি আবেগই না ছিল তার গলায়। বলল, ও ছেলেকে একদিন কাঁদতে হবে, দেখে নিস। এ তোর মাইমা বলে রাখলো। আহা, অমন মেয়েটার সঙ্গে এমন আচরণ। বুক ফাটা কষ্টে বারে বারে আঘাত পড়ে এভাবে। মাইমার আশ্বাস অবশ্য প্রথমটা মনে হচ্ছিল বুঝি বা স্নেহ। যতই হোক ছোটর থেকে বড় হতে দেখেছে, একটা মায়া কি আর নেই? কিন্তু মায়ার খোলস ছেড়ে ঈর্ষার পোশাক পরতে মাইমার বেশি সময় লাগলো না। দ্রুত প্রসঙ্গ বদলে বলতে লাগলো রুনার কথা। আলিয়ার মামাতো বোন রুনা। বলতে লাগলো কিনা, রুনার কথা আর বলিস না, দিনরাত আর্যকে দাবিয়ে রাখছে। আমি বলি, এত কেন বেচারা বরটাকে শাসন করিস? ও বলবে ওর বেল্ট সবসময় আমার হাতে থাকে। আমি বলি, একই বেল্ট? বেল্ট কাদের পরায় জানিস? কথাটা তুই ভেবে বললি? তারপর নিজেই নিজের কথা হ্যাঁ হ্যাঁ করে হেসে চলল মাইমা। ও পাশে আলিয়ার তরফ থেকে হাসির সমর্থনে হাসি না মেলায় গলা ঝেড়ে বলল, আর্য তো এবার একটা ট্রিপ প্ল্যান করেছে। রুনার আর্যই যাচ্ছে পুরো দক্ষিণ ভারত। সে কতদিনের ট্যুর জানিস? কি করবে আলিয়া জেনে? ও কি ওদের সঙ্গে যাচ্ছে? না, ওদের পিয়ার। বিরক্ত লাগে, তবু ধৈর্য ধরে শুনে যেতে হয়। শুধু এইটুকু যাতে না শুনতে হয় যে নিজের কপাল পোড়ার পর থেকে আলিয়া আর কারোর সুখ সহ্য করতে পারে না। রাগে এ বিষয়ে কথা বলেছিল মায়ের সঙ্গে। বলেছিল, কেন আমার পার্সোনাল লাইফ নিয়ে তুমি বাইরের লোকের সঙ্গে ডিসকাস করো? আজ আমার এইরকম একটা অবস্থায় আমায় বাইরের লোকের অসভ্যতা আমি কেন সহ্য করতে হবে? মাও ফোঁস করে উঠে বলল, আমি কেন কাউকে বলতে যাব? তাছাড়া যে মুখ কালো করলো, দোষ তার হলো না, দোষ হলো সে কথা বললে। তারা যে শুধু দুর্নিবারের দোষ ধরে ক্ষান্ত হয় না, তারা সুখ পায়, তারা অনেকটা বেশি সুখে আছে, সে কথা আমাকে বুঝিয়ে তুমি এ কথা কেন সাত কান করতে গেলে? মা কেঁদে ফেলল। চোখের জল মুছতে মুছতে বলল, শুধু ছোটুকে বলেছিলাম, কি করে বুঝবো ও পুরো আত্মীয় স্বজনে ঢিঢি পিটিয়ে ছাড়বে? ছোটকু হলো আলিয়ার মামা। সে এমন এক নিজ কুলের প্রাণী যে কারো গোপন কথা যতক্ষণ পর্যন্ত না অন্যকে জানাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে পেটের ভাত হজম করতে না পেরে প্রায় উদরী হয়ে মরতে বসে। এদিকে মনের ভিতরে লাগাতার নিম্নচাপ, তার উপর বাইরের সাইক্লোন। এসব খবর খড়ের গাদায় আগুন লাগার মতন হুহু করে ছড়ায়, আর চারপাশ থেকে আসতে থাকা আগুনের শিখা জড়িয়ে ধরে রোজ। আলিয়া ঝলসে যায়। পাড়ার বিশ্বনাথ কাকু আক্ষেপ করেন রোজ বাড়ি এসে। বাবার সঙ্গে বসে চা খেতে খেতে বলেন, ওই মনাদির মেয়ে বোধহয় আলিয়ার বন্ধু অর্পিতা। অর্পিতা বলল, প্রথম তোমার মেয়ের কথা। সো স্যাড, ভেরি ব্যাড লাক। তা কি করবেও এখন? বাবার রাগ হয়, কিন্তু আশ্চর্যের বিষয় রাগটা বিশ্বনাথ কাকুর ওপর না হয়ে হয় আলিয়ার ওপর। উনি চলে গেলে উনি গুম হয়ে বসে থাকেন। মা কিছু জিজ্ঞেস করলেই ফেটে পড়েন। এই মেয়ের জন্য আজ এত কথা শুনতে হচ্ছে। প্রথমেই বারণ করেছিলাম ওই ছেলেকে বিয়ে করিস না, মুখ দেখলে বদ মনে হয়, কিন্তু বাপের কথা কি শোনে মেয়ে?
এসবে বিরক্ত হয়ে দাদা এক এক সময় ফোন করে বলে, ওখানে পড়ে আছিস কেন, লাথ মেরে চলে আয় এ বাড়ি। তোর দাদা আদর্শনাথ এখনো বেঁচে আছে, বোনকে মাছ ভাত খাইয়ে রাখতে পারবে, আর তুই আমার ভরসায় থাকবি বা কেন, চাকরি করে নিজের পায়ে দাঁড়াবি। বৌদি ফোন কেড়ে নিয়েছে, বাস্তবের ক্ষীরে মিষ্টত্ব কতদিন আর ধরে রাখতে পারে, এ কথা বৌদি বোঝে, তাই বলেছে তুই তোর সময় নে আলেয়া, কারো কথায় উত্তেজিত হয়ে ডিসিশন নিতে হবে না। আজ যারা গলা ফাটিয়ে বলছে তোর দায়িত্ব নেবে, দুদিন বাদে যখন দায়িত্ব কাঁধে পড়বে তখন এদের বিরক্তি যে কোন পর্যায়ে যেতে পারে তা আমার চাইতে ভালো কে জানে। তোর দাদার সঙ্গে সংসার করছি, কম দিন তো হলো না। আলিয়ার হাত কান থেকে ধীরে ধীরে নেমে আসে, স্তব্ধ বসে থাকে। ওর সঙ্গে যা ঘটলো তাতে শোক করার কথা, দুঃখ যাপন করার কথা, অথচ এই বাহ্যিক কোলাহল ওকে সেইটুকুর অবকাশ দিল না। রোজ রাতে জেগে জেগে চোখের কোণে কালি পড়ে গেছে। ফেসবুকে তারকাদের প্রেগনেন্সি ছবি দেখে চোখ স্থির হয়ে থাকে। ওদের হাজবেন্ড কত যত্নে পাশে থেকে ফটো সেশনগুলো করেছে, আর আলিয়ার বর কিনা বলল ওর অন্য মেয়ের প্রতি প্রেম জেগেছে। ঝনঝন শব্দে ফোন বেজে উঠলে একরকম চমকে ওঠে আলেয়া। বৌদি দুপুরের খাবার খেয়ে টান হয়ে শুতেই নাক ডাকছিল। সুখী মানুষ তাই বোধ হয় এত সহজে ঘুমোতে পারে। আলেয়ার চোখে ঘুম কোথায়, ঘুম জড়ানো গলায় বৌদি বলল, এই বেরোবো। হ্যাঁ, আলেয়াকে নিয়ে। হাই তুলতে তুলতে বৌদি কথা চালায়। ফোন রেখে বলে, চল তৈরি হয়ে নে, তোর দাদা বলল ঠাকুর দেখতে বেরোবে। বারণ করলো আলিয়া, কিন্তু বৌদি শোনার লোক নয়, তার উপর দাদার অর্ডার। বড় অনিচ্ছায় তৈরি হয়ে বেরোতে হলো শেষমেশ। এত ভিড়, এত ঠেলাঠেলি এই ভাঙা মনে পোষায় না। মনে হয় ধাক্কা ধাক্কিতে চূর্ণ বিচূর্ণ মনটা ছড়িয়ে ছিটিয়ে হামেশার মতো হারিয়ে না যায়। দম বন্ধ লাগে এই হইচইতে। হুইসেলের আওয়াজ, খেলনা বাঁশির ধ্বনি, বাচ্চার কান্না, এর ওকে তার তাকে নাম ধরে ডাকাডাকি, লম্বা লাইনে দাঁড়িয়ে দরদর ঘামে ভিজতে থাকা। মন এক এক সময় শত্রুর মতো আঘাত দিয়ে আনন্দ পায়, অট্টহাস্যে ফেটে পড়ে। তাই লাইনে দাঁড়িয়ে মনে পড়ে যায় গতবারের পুজো। বাইরে গিয়েছিল 4 দিনই। সমুদ্রের ধারে বসে অগণিত ঢেউ দেখতে দেখতে দুর্নিবারের কাঁধে মাথা রেখে আলিয়া বলেছে, জনসমুদ্র আর প্রকৃত সমুদ্রের মধ্যে জলই বেটার। বলো, দুর্নিবার বলল, দূর থেকে নেমে পড়লেই টেরটি পাবে চাপ কাকে বলে। তারপর হেসেছে দুজনে। দুর্নিবার বলেছে, যাই বলো ওই ভিড় গাদাগাদির চাইতে নিরিবিলি ঢের ভালো। আঙুলের সঙ্গে আঙুল মিলিয়ে সূর্যকে নিজেদের আঙুলের ফ্রেমে বন্দি করে ছবি তুলেছিল মোবাইলে। এখানেও ছবি তুলছে বৌদি। এরপর প্রতিমার ভিডিও করার পর যখন কার পার্কিং এরিয়ার পৌঁছেছে তখন দেখা হয়ে গেল মোহনার সঙ্গে। হাসবে কি হাসবে না যেন ঠিক বুঝতে পারছিল না মেয়েটা। এই মেয়ে দুর্নিবারের আন্ডারে কাজ করে, আলিয়াকে চেনে ভালোভাবে। দুর্নিবারের অফিসে দেখা হয়েছে অনেকবার। তাছাড়া ওর বিবাহ বার্ষিকীতে গিয়েছিল দুর্নিবার আর আলিয়া। বোধহয় পুরো ব্যাপারটা জানে, তাই ইতস্তত করছে। আলিয়া যদিও হাসলো, ও হাসতে মোহনা এগিয়ে এলো, কিছুটা দূরে সরিয়ে আনলো আলিয়াকে। তারপর চাপা গলায় বলল, দুর্নিবার স্যার পুরো ফেসে গেছে ওই মেয়েটার চক্করে। অনেকদিন হলো অফিসে আসে না, এবার তো কোম্পানি ফায়ার করে দেবে। শুনছি খুব অসুস্থ। লিজা কি টেক কেয়ার করার মেয়ে? ওনার বাড়ির লোক বলতে তো শুধু বাবা। উনি থাকেন ইউএসএতে বড় ছেলের কাছে। আপনি কিছু জানতেন ম্যাম? দুপাশে মাথা নাড়িয়ে আলিয়া না বোঝায়। মোহনা চলে গেলে দাদা বৌদি জানতে চায় মেয়েটা কে ছিল। আলিয়া প্রশ্নটা এড়িয়ে যেতে বলে, কলেজের বন্ধু। এরপর যদিও দাদা বাড়ি নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করে, যদিও দাদার হাজার বোঝানোর পরও আলিয়া বাড়ি ফেরে না। ফিরে যায় ওর আর দুর্নিবারের ফ্ল্যাটে, যে ফ্ল্যাটে দুর্নিবার আরও একসঙ্গে 1.5 বছর কাটিয়েছে। যে ফ্ল্যাটের প্রতি কোণে আছে আলিয়ার যত্ন, ওর শ্রম, ওর স্বপ্নরা ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক। এগুলোকে সব গুছিয়ে সঙ্গে করে ও কোথায় নিয়ে যাবে? আর এই ফ্ল্যাটেরই ওদের বেডরুমের বিছানায় শুয়ে স্থির থাকতে পারে না আলিয়া। বারবার মোহনার কথাগুলোর পুনরাবৃত্তি হয়। দুর্নিবার অসুস্থ, বাড়ির কেউ নেই, লিজা দেখবে না, দুর্নিবার অসুস্থ। ঘুমোবার চেষ্টা করে, কিন্তু এই লাগাতার বাজতে থাকা কথাগুলো নৈশব্দ ভাঙে। ঘুম থিতু হতে পারে না। মাথার প্রতি প্রকোষ্ঠে কেউ যেন ঘোষণা করে যায়, দুর্নিবার অসুস্থ, দুর্নিবার অসুস্থ। হাঁপিয়ে উঠে বিছানায় বসে আলিয়া। এতদিন এ বাড়ি ছেড়ে যেতে চাইছিল না কেন? ওর কি বিশ্বাস ছিল দুর্নিবার নিজের ভুল বুঝে ফিরে আসবে আর ও সব ভুলে দুহাত খুলে আহ্বান করবে ওকে? নাকি ভেবেছে ও ওর অধিকার ছাড়বে না? বিছানা থেকে নেমে মোবাইল নিয়ে আলিয়া গাড়ি বুক করলো। ভোর তখন 6টা। কোনো রকমে দাঁত ব্রাশ করে একটা কুর্তির সঙ্গে জিন্স পরে বেরিয়ে পড়েছে। শহরে তখন টাটকা রোদ আর পচা জঞ্জালের ছোঁয়াছুঁই। গাড়িতে উঠে মাথায় হাত দিয়ে চুল সেট করে নেয় আলিয়া। তাড়াহুড়োয় মাথা আঁচড়াতে ভুলে গেছে। লিজার অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি থামে। ঠিকানা জানা ছিল না, কিন্তু কাল মোহনার সঙ্গে কথা বলার পর ফেসবুক মেসেঞ্জারে
ওর ঠিকানা চেয়ে নিয়েছিল। কলিং বেল যখন বাজালো তখন মোবাইল সময় দেখাচ্ছিল 7:30। দরজা প্রথম বেলে খুলল না, দ্বিতীয়বার স্বল্প ব্যবধানে পরপর বাজালে একটা রোগা ফর্সা সোনালি রং করা চুলের মেয়ে দরজা খুলে ভুরু কুঁচকে তাকায়। আলিয়া বলে, আমি দুর্নিবারের সঙ্গে দেখা করতে এসেছি। সে দরজার পাল্লায় হাত রেখে দাঁড়িয়ে, ওর মুখময় বিরক্তি। এখানে দুর্নিবার নামের কেউ থাকে না বলে বন্ধ করতে গেলে দরজা ধরে আটকে দেয় আলিয়া। রাগে উত্তেজিত গলায় বলে, ডোন্ট ইউ ডেয়ার শাট দ্য ডোর ইন মাই ফেস। এখন লোক ডাকলে তোমার এখানে বাস করা মুশকিল হবে, আর পুলিশ ডাকলে হাজত বাস। ডোন্ট ডেয়ার ফরগেট দ্যাট। আই অ্যাম হিজ লিগালি ওয়েডেড ওয়াইফ, নট হিসকেপড। লিজা ভয় পায়। ও দরজা ছেড়ে দাঁড়ালে ফ্ল্যাটে ঢুকে পড়ে আলিয়া। ঘরের দিকে বুঝতে খানিক সময় নিয়ে পরপর দুটো ঘরের পর্দা সরিয়ে উকি মেরে যে ঘরে বিছানায় একজনকে শুয়ে থাকতে দেখে সে ঘরে ঢোকে। দুর্নিবার শুয়ে, দ্রুত ওর কপালে হাত দিয়ে গায়ের উত্তাপ নেয়, বেশ গরম। ওর স্পর্শে চোখ খোলে দুর্নিবার, দু চোখ রক্তের মতো লাল, কিন্তু হুঁশ আছে, তাই আলিয়ার হাতটা বুকে চেপে ধরে শুধু। লিজার দিকে কড়া চোখে তাকিয়ে আলিয়া জিজ্ঞেস করে, ডক্টর ডাকুনি? ওর মেডিসিন চলছে, আজ ব্লাড টেস্ট আছে, রিপোর্ট দেখে ডক্টর মেডিসিন চেঞ্জ করবে। লিজা দায়সারা উত্তর দেয়। নিচে গাড়ি ওয়েট করছে দুর্নিবার। তোমায় যে বাড়ি যেতে হবে। দুর্নিবারের পিঠে ডান হাত রেখে বা হাতে ওর হাত ধরে টেনে তোলার চেষ্টা করে আলিয়া। দুর্নিবার উঠে বসে। লিজা খেপে ওঠে, আর ইউ ম্যাড? এই অবস্থায় কেউ প্লেস চেঞ্জ করে? সেটা আমার প্রবলেম। গম্ভীর স্বরে আলিয়া জবাব দেয়, ওর হেলথ ডিটোরিয়েট করলে আমি তোমার এগেইনস্টে কেস ফাইল করব। দুর্নিবারকে নিজের কাঁধে ভর দিয়ে আলিয়া ততক্ষণে দরজায় শুধু ফিরে ওর দিকে চেয়ে বলল, শিওর? লিফট ছিল ভাগ্যিস, নইলে 3 তলা থেকে এই লম্বা চওড়া অসুস্থ মানুষটাকে নামানো প্রায় অসম্ভব ছিল। গাড়িতে উঠে দুর্নিবার সিটে শরীর ছেড়ে দেয়। বাড়ি ফিরে আলিয়া উঠে পড়ে লাগে ওকে সুস্থ করতে। বাড়িতে ডাক্তার আসেন। দিনের দিন ব্লাড টেস্টে ধরা পড়ে টাইফয়েড। ডাক্তার মেডিসিন চালু করেন। 1 সপ্তাহে সোজা হয়ে উঠে বসে দুর্নিবার। ডক্টর বিজয় গুহ ওর চোখ জি পরীক্ষা করার পর পালস দেখতে দেখতে বলেন, এসব আলিয়ার কামাল বৎস, নইলে তো মরতে বসেছিলে। অসুস্থতার সময় মা আর বউয়ের মতো সেবা দ্বিতীয় কোনো নারী করতে পারে না। বিজয় এবারের বিশেষ করে আলিয়ার বড় কাছের দাদার ছোটবেলার বন্ধু, তাই দুর্নিবারের ব্যাপারটা তার জানা ছিল। দুর্নিবারের ধাতটাও ওর জানা, কারণ এর আগেও দুর্নিবারের চিকিৎসা করেছেন উনি। ওর ওষুধে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠল দুর্নিবার। জানলার পর্দা সরিয়ে আলিয়া যখন সূর্যের আহ্বানে জানলা খোলে তখন খাটে বসে থাকা দুর্নিবার ওর হাত টেনে ধরে, ওকে নিজের বুকের কাছে এনে বলে, অনেক দিন সি বিচে যাওয়া হয় না। তোমায় হোটেল রুমের পর্দাগুলো শর্ট করে সরাতে দেখা হয় না। সমুদ্র আর তোমার ভিতরে নুনে তফাৎ করা হয় না। আলিয়াকে আরও কাছে টেনে এনে ও ঠোঁটে ঠোঁট বসাতে চায় দুর্নিবার। আলিয়া তৎক্ষণাৎ ওর তর্জনী রাখে দুর্নিবারের ঠোঁটে। কিছুটা দূরে সরে দাঁড়ায়, বলে, আজ এ বাড়িতে আমার শেষ দিন, তাই এ বাড়ি থেকে শেষবারের মতো এ পাড়ার সূর্যকে বিদায় জানালাম। দুর্নিবারের কপালে ভাঁজ পড়ে। কেন শেষ মানে? আমরা কি অন্য কোথাও শিফট হচ্ছি? বুকের ওপর দুহাত আড়াআড়ি রেখে দাঁড়ায় আলিয়া, মৃদু হাসে, বলে, আমি দাদার ব্যাংকে লোন সেকশনে চাকরি পেয়েছি। লোক নেওয়া চলছিল, দাদা ইনসিস্ট করায় আমি অ্যাপ্লাই করে দিই। চাকরিটা হয়ে গেছে, তাই বাড়ি যাচ্ছি। কথাটা জানিয়ে ও ঘর থেকে আলিয়া বেরিয়ে এলে দুর্নিবার ওর পিছন পিছন বেরিয়ে আসে বাইরের ঘরে। জিজ্ঞেস করে, তবে আমাকে ওখান থেকে নিয়ে এলে কেন? বাঁচালে কেন? সুস্থ করলে কেন? যদি চলেই যাওয়ার ছিল তো? দু কাঁধ ঝাঁকিয়ে আলিয়া বলে, ইউ ক্যান গো ব্যাক দেয়ার। এখন তো ভালো আছো। দুর্নিবার 2 কদম দ্রুততায় এগিয়ে এসে আলিয়ার 2 কাঁধে হাত রেখে ঝাঁকুনি দেয়। এসবের মানে কি? তুমি আমায় সুস্থ করলে আমায় ছেড়ে যাওয়ার জন্য? এক ঝটকায় 2 কাঁধ থেকে ওর হাত নামিয়ে নেয় আলিয়া, বলে, তুমি আমায় ছুঁয়ো না। তুমি আজ থেকে আমার কাছে অস্পৃশ্য। আর আমি যা করেছি তা একটা কারণে করেছি মিস্টার দুর্নিবার, কারণ আমি চাইনি আমার পেটের সন্তান তার বাপের প্রতি কোনো রকম সিম্প্যাথি রাখে। ভবিষ্যতে শোনে তার চরম অসহায়তার দিনেও তার মা তার বাপের পাশে না থেকে বিদ্বেষ পুষেছে। পেটের সন্তান মানে? তুমি কি প্রেগনেন্ট? আর ইউ আলিয়া? দুর্নিবার উত্তেজিত হয়ে ঘামতে শুরু করেছে। আলিয়া ব্যাগ হাতে নিলে ওর হাত নিজের 2 হাতে নেয় দুর্নিবার। আকুতি করে, প্লিজ ডোন্ট গো আলিয়া। তুমি আমাদের ফ্যামিলি ইনকমপ্লিট করতে পারো না। আমার বেবি ওর বাবাকে পাবে না। আলিয়া হাসে, ও রিয়েলি? এই লেকচার আমায় তোমার মতো স্কাউন্ড্রেলের কাছ থেকে শুনতে হবে? আর আমি চাইবো যে আমার সন্তান তার বাপের সংস্পর্শে তার মতন করে বেড়ে উঠুক। লিসেন কেয়ারফুলি দুর্নিবার বাবু, আপনার ছেলে হোক বা মেয়ে, সে খুব ভালো করে জানবে তার বাপ কোনো বেচারা ছিল না যে ভাগ্যচক্রে ফেঁসে গিয়ে মারা গিয়েছিল। তারা জানবে তাদের বাপ একটা আস্ত শুয়োরের বাচ্চা ছিল। শেষের কথাটা আক্ষেপ আর যন্ত্রণা তীব্রতায় ঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে ঘুরপাক খেতে থাকে। দুর্নিবার ভয়ে থতমত খেয়ে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আর না দাঁড়িয়ে ওখান থেকে বেরিয়ে আসে আলিয়া। অ্যাপার্টমেন্টের বাইরে এসে দূর থেকে ওর ফ্ল্যাটটা একবার দেখে। ব্যালকনিতে রাখা মানি প্ল্যান্ট গাছটায় আর জল দেওয়া হয়নি। রোদের তাতে গাছটা ঝিমিয়ে গেলেও গাছটা দূর থেকে যেন আলিয়াকেই দেখছে।
দেখে তাই মনে হচ্ছে। আলিয়ার চোখে জল আসে ঝিমিয়ে থাকা মানি প্ল্যান্টটার জন্য। কিন্তু কি আশ্চর্য, এতদিন যার জন্য কষ্ট, হাঁসফাঁস, দম বন্ধ আর অপেক্ষা, এসব গুরুতর কষ্টগুলো তাণ্ডব নৃত্য করে চলেছিল ওর মাথার প্ল্যাটফর্মে, তারা আজ নিরুদ্দেশ। দুর্নিবারের জন্য এক ফোঁটা উদ্বেগ আজ আর জাগলো না আলিয়ার। শুধু পেটে হাত রাখতে এক পরম আত্মতৃপ্তিতে ভরে যায় মন। বহুদিন পর আলিয়ার যেন আনন্দ হয়। মনে হয় পচা অতীতের চাইতে অজানা ভবিষ্যৎ ঢের ভালো। একটা অটোকে হাত দেখিয়ে তাতে উঠে পড়ে। শহরের সবুজ আর চলন্ত গাড়ির ভিড়ে নিজেকে বিলিয়ে দিতে মন চায়। আবারও পেটে হাত রাখে আলেয়া। মনে মনে বলে, ভাবিস না সোনা, তোকে ওর স্পর্শে আসতে দেব না কখনো। সে আমাদের পরিবারের বাইরের একটা অস্পৃশ্য লোক। একটা কচি মুখের কল্পনায় আলিয়ার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।